হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর 20 নম্বর এপিসোডে। আজকের গল্প পাঠে ও গল্পর সূত্রধর আমি অয়ন, এডিটিং ও সাউন্ড ইফেক্ট এবং গ্রাফিক্সে রিতম। ঘটনা কাহিনীর প্রতিটি রাত মানেই ভয়াবহ রাত। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে রাত 12টা। প্রতিদিনের মতন আজকেও আমরা একটি ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনা কাহিনীতে। আজকের ঘটনা কাহিনীটি আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটা আমরা ঘটনা কাহিনীতে এপিসোড নাম্বার 20-তে পাঠ করে শোনাব। আজকের ঘটনাটির নাম হলো 4 বন্ধুর ভৌতিক রাত। গল্পটি পাঠ করার আগে বলে রাখি, ভূত আছে কি নেই তা নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আর আজকের গল্পটি শোনার আগে তোমরা সকলে চটপট করে হেডফোনটা নিয়ে চলে এসো। আর বেশি দেরি না করে চলো ঘটনাটি শোনা যাক। আজকের ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল ডানকুনি স্টেশন পল্লীর গোল লাইনে। আমরা 4 জন বন্ধু, আমি, সুদীপ, রাহুল ও রিতম। সালটি ছিল 2019-এর এপ্রিল মাস। আমরা তখন ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম সবেমাত্র দিয়েছি, তাই কদিন পড়ার কোনো চাপ ছিল না, তাই বেশ মজাই ছিলাম। তো সন্ধেবেলায় 4 জন বন্ধু মিলে আমরা একটা গেম খেলতাম। গেমটার নাম হলো ফ্রি ফায়ার। তখন আমাদের সবার ফ্রি ফায়ার খেলার প্রচণ্ড নেশা ছিল, তাই আমরা একটা দল বানিয়ে তখন ফ্রি ফায়ার খেলতাম। তো আমাদের দলের মধ্যেও 2 জন করে দল হতো। যে দল হারতো তাদেরকে একটি চ্যালেঞ্জ দেওয়া হতো এবং তাদেরকে সেটা কমপ্লিট করতে হতো। তো আমি আর রিতম একটা দলে থাকতাম এবং রাহুল আর সুদীপ একটি দলে থাকতো। তো আমাদের দল জিতে যাওয়ায় আমি ওদের দলকে চ্যালেঞ্জ করলাম, ওই রাহুল, ওই সুদীপ, তোরা আজকে হেরেছিস, তোদেরকে আজ আমি যা বলবো তাই তোদেরকে করতে হবে। চ্যালেঞ্জটা হলো গিয়ে, তোরা দুজন আজ রাতে যখন পাড়া নিস্তব্ধ হয়ে যাবে এবং তোদের বাড়ির লোক সবাই ঘুমিয়ে পড়বে, তখন তোদেরকে ঝিলের পাড় দিয়ে গোল লাইনে যেতে হবে। ওখানে যে তোরা গেছিস তার প্রমাণের জন্য তোদেরকে আমরা দুপুরে যে আগের দিনে যে বাসনটিতে আমি চাট করে খেয়েছিলাম, সেই বাসনটা না আমি আনতে ভুলে গেছি, আমার এখন মনে পড়লো। সেই বাসনটা তোদের আনতে হবে। ওখানে যেতে বললাম কারণ শুনেছি নাকি ওখানে রাত 11টা 12টা বা 1টা তেনাদের এরম টাইমে আড্ডা বসে। এই কথাটি সত্যি কি না তা জানার জন্য ওদের ওপর আমি এক্সপেরিমেন্ট করার জন্য এই বুদ্ধিটা খাটালাম। তো ওরা প্রথমে যেতে চাইছিল না। ওরা প্রথমে নানা করলেও ওদেরকে রাজি করালাম খুব জোর করে, কারণ ওরা চ্যালেঞ্জ হেরেছে আমাদের কাছে। আর ওদেরকে বললাম যে তোদের সাহস আছে কি না আজকেই যাচাই হয়ে যাবে। তোরা যে বলিস যে এত আমার সাহস, আজকেই যাচাই হয়ে যাবে যে কার কত সাহস। তো তখন আমাকে রাহুল বলে, তুই চ্যালেঞ্জ দিচ্ছিস আমাকে? আমার পক্ষে এসব কোনো ব্যাপারই নয়, কিন্তু সুদীপ বেটা সাহস নেই। আগেই বলে রাখি, সুদীপ ছিল একটু আত্মসম্মানী প্রকৃতির মানুষ। তো তখন সুদীপ রাহুলকে বলে, তুই সাহসের প্রমাণ চাস? হ্যাঁ, কি বলছিস তুই? তোকে যেতে হবে না, আমি একাই যাব। তো তখন রাহুল সুদীপকে বলে, তুই তাহলে আজকে তোর বাড়িতে বলিস যে তুই আমাদের বাড়িতে থাকবি, কারণ তোর বাড়িতে গেলে তোকে আর রাতে তোর মা বেরোতে দেবে না। তো সুদীপ সেদিন রাতে রাহুলদের বাড়িতে থাকবে বলে ঠিক করে এবং তারা সেদিন রাতে দুজনেই তাড়াতাড়ি ডিনার করে নেয়। তারপর তারা কিছুক্ষণ শুয়ে পড়ে এবং পাড়া নিস্তব্ধ হওয়ার অপেক্ষায় রয়ে যায়। রাহুলের একটা দাদা আছে,
তো রাহুলের দাদা এবং রাহুল সুদীপ একটা ঘরে এবং রাহুলের মা ও বাবা একটা ঘরে ঘুমায়। রাহুলের দাদা কাজ করার কারণে ক্লান্তি হয়ে পড়ে এবং ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এরপর যখন রাত 12:30 বাজে, তো রাহুল তখন সুদীপকে বলল, ভাই যা হয়েছে বাদ দে, চল দুজনে যাই, না হলে তুই একা যাবি, তুই তো আবার কুকুরকে ভয় পাস। বলে রাহুল মুচকি হেসে দিল। এরপর সুদীপ রেগে গিয়ে বলল, এই থাম তো, তোকে যেতে হবে না। কোন রাহুল বলল, ভাই রাগ করিস না, চ আমরা দুজনে মিলেই যাই, কারণ যেহেতু আমরা দুজনেই চ্যালেঞ্জটা হেরেছি, তাই তালাটা খোল, চ আমরা বেরোই। তখন রাহুল রীতিমতন তালাটা আস্তে করে ঘোরায় এবং খুলে দেয়। তারপর তারা সেই রাতেই দুজনেই বেরিয়ে পড়ে। এরপর যা ঘটেছিল সুদীপ ও রাহুলের বর্ণনা অনুসারেই বললাম। অমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই আর চারিদিক অন্ধকার ঘুটঘুটে। তখন আমরা এগিয়ে চললাম দুজন মিলে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে। চারিদিকে কুকুরের চেল্লামিল্লি আওয়াজ। ভয়ও করছে একটু, কিন্তু সাহসও তো দেখাতে হবে। এগিয়ে চললাম ঝিল পাড়ের পাশ থেকে গোল লাইনের দিকে। তখন আমি কিছুটা এগিয়ে দেখি একটাও কুকুরের আওয়াজ নেই, কোনো কুকুরও নেই। তখন রাহুল আমায় বলে, এ ভাই, এদিকে তো একটা কুকুর নেই, খুব ভালোই হয়েছে না তোর? হ্যাঁ ঠিকই ভাই, ঠিকই বলেছিস, কুকুর নেই বটে, কিন্তু আমার মনে একটু খটকা লাগছে কেমন একটা। এই গুমসানি গরমের মধ্যেও এই ঠান্ডা হাওয়া যেন মনটাকে জুড়িয়ে দিচ্ছে, বল। ঠিকই বলেছিস। এই ভেবে আমরা দুজনে মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম। তখন আমরা কি করে জানবো যে আমাদের জন্য কি অপেক্ষা করছে? সেই মুহূর্তে নামিয়া সুদীপ রীতিমতো যেদিকে গামলাটা ফেলে এসেছিল সেদিকে যাব, এমন সময় আমার কেমন জানি একটি অস্বস্তি বোধ হলো, আর আমি পিছন দিকে তাকালাম। তারপর যা দেখলাম তাতে আমি রীতিমতো চমকে উঠলাম। তখন আমি যেটা দেখলাম যে আমার সামনে যে বড় শ্যাওড়া গাছটা আছে তার নিচে একটা কালো বিড়াল বসে আছে। তার তো এখানে চমকে ওঠার বিষয়টি হলো, আমরা যখন এলাম তখন কোনো বিড়াল ছিল না, আর এই 10 সেকেন্ডের মধ্যে কোত্থেকে এলো বিড়ালটা। আমি এই ব্যাপারটাকে উপেক্ষা করে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা অনুভব করলাম আমার পা দুটো ও সুদীপের হাত দুটো কেমন যেন ভারী আর অবশ হয়ে আসছে। ভাই 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 বাঁচা। এ ভাই, হাত হাত ভারী হয়ে গেছে ভাই, কেমন যেন অস্বস্তি করছে ভাই। বাড়ি চ, বাড়ি চ ভাই, ভাল লাগছে না, একটুও ভাল লাগছে না, শরীর কেমন কেমন করছে ভাই। তখন কি যেন কেমন যেন আমার পা দুটো ঝিমঝিম করতে শুরু করলো। পেরিফেরাল আর্টারি ডিজিজ যাকে বলে, ধরলে যেমনটা হয় আর কি। তো এমন হয় আমি এগোতে পারছিলাম না। আর সুদীপ আমাকে তখন বলল, আবার আমি আজ যেতে পারবো না ভাই, পড়ে যাব। তখন আমাদের খুব ভয় লেগেছিল। তারপর যখন সুদীপ পিছন ফিরে দেখে সেই বিড়ালটা আর নেই, আমার বুকটা তখন ছ্যাত করে ওঠে। তারপর আমার একটা করুণ কণ্ঠস্বরে চোখটা চলে যায় সেই শ্যাওড়া গাছের ওপরে। আমি দেখি সেই বিড়ালটা গাছে বসে আমাদের দিকে এগোনোর চেষ্টা করলাম। কোন অবস্থায় আমরা শুনলাম পিছন থেকে একটি মহিলার কণ্ঠস্বর আমাদের কানে ভেসে আসছে। মহিলাটি আমাদেরকে বলছে, এটা শুনে আমার মনে হলো যে আমার মেরুদণ্ড নিয়ে বরফ নেমে যাচ্ছে। আর তখন আমাদের তাকানোর সাহস ছিল না, কিন্তু যে কন্টিনিউয়াসলি কথাটা বলে যাওয়ার আমি তাকাতে বাধ্য হলাম। তাকিয়ে দেখলাম
বিড়ালের চোখ দুটি রক্তের মতো লাল, আর চোখ বেয়ে রক্ত ঝরে পড়ছে, আর আমাদের বলে চলেছে, আমাকে 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 ওরা আমাদের গাছের বোতলের মধ্যে রেখে দিয়েছে। এই কথাটি শুনে আমি আর সুদীপ যেন কোথায় হারিয়ে গেলাম। আবার বিড়ালটি বলল, এরপর আমার শরীর আর আমার মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে যত সব উদ্ভট কাজ করতে শুরু করলো। আমরা বুঝতে পারছি না যে আমরা ওই গাছের নিচে আছি, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারছি না। মনে হচ্ছে ব্রেনটা আমার, কিন্তু শরীরটা অন্য কারোর। এমন সময় আমি ওই গাছের নিচে বসলাম এবং আমরা দু হাতে আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগলাম। অবাক করার বিষয়, আমার হাতে কোনো নখ ছিল না, কিন্তু মাটি খোঁড়ার সময় আমার হাতে আঙুলে আমি বিশ্রী রকমের পয়সার চিহ্ন দেখলাম। বিড়ালটি তখন গাছে বসে করুণ সুরে আর্তনাদ করছে, আজ নাড়ছে। আমি এখন মাটি খুঁড়ছি, আমরা দুজনে খুঁড়ছি। আমি 2 মিনিটের ব্যবধানে 3 হাত গর্ত খুঁড়ে ফেললাম। সুদীপও গর্ত খুঁড়েই যাচ্ছে। দেখলাম একটা কাচের শিশি, যার গায়ে কিছু সংস্কৃত ভাষায় লেখা রয়েছে। আমি শিশিটাকে পাগলের মতো টানতে লাগলাম। আমার তখন ভয়ে চোখ দিয়ে অজস্র জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। সেই অনুভূতি আমি আর সুদীপ কাউকে বোঝাতে পারবো না। এমন সময় শিশিটাকে টেনে তুলে ফেলি এবং সাথে সাথে মুখের ছিপিটাকে খুলতে শুরু করি। ছিপিটা খুলতেই বোতলের ভেতর থেকে যেন একটা বিরাট বড় বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল, সেই ঝড় ক্ষণিকের অভাব জন্য তাণ্ডব করছিল পুরো গোল লাইন জুড়ে, আর ঝরে শ্যাওড়া গাছটি ভেঙে পড়িয়ে গিয়েছিল। বিড়ালটি চিৎকার অজ্ঞান হয়ে জ্ঞান হারায়। এরপর যখন সুদীপের জ্ঞান আসে, তখন সুদীপ আমাকে বলল, ভোর হয়ে এসছে ভাই, আমার গা ঠান্ডা হয়ে গেছে, জ্বরও এসছে মনে হচ্ছে। দেখি তোর গাটা ছুঁয়ে। ও মা, তোরও তো জ্বর রে ভাই, বহুত গা ঠান্ডা হয়ে গেছে দুজনের ভাই। আমি আর আসবো না জীবনে এখানে। শিগগিরি বাড়ি চ, শিগগিরি বাড়ি চ, দূর খেলার নিকুচি মারি, বাড়ি চ ভাই। ভাই আমার উঠে বসার ক্ষমতা নেই ভাই, তুই একটা কিছু কর ভাই। কী করে যাব ভাই? ভাই ভাই চ দেখি, চ চ। তখন সবে মাত্র ভোরের আলো ফুটেছে। তখন রেলের কর্মচারীরা গাড়ি নিয়ে যাওয়া আসা করছে এবং আমরা প্রচণ্ড ভয়ে আছি এবং দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তখন রেল লাইন দিয়ে ট্রেন চলে যাচ্ছে, বাসি মারছে রেলের। আমি একটু দাঁড়ানোর চেষ্টা করলেও রাহুলের একটু দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এবং আমার গায়ে একটু শক্তি থাকলেও রাহুলের কোনো শক্তি ছিল না। তাই রাহুলকে ধরে আমি আস্তে আস্তে এগোতে লাগলাম এবং দূর থেকে একটি রেলের কর্মচারী দৌড়ে এসে বলল, তোমরা এখানে কি করছো? তখন আমরা এসব কথা ভয়ে বলতে না পেরে বললাম, আমরা জগিং করতে এসেছি। তাহলে রেল লাইনের কর্মচারীরা তখন আমাকে জিজ্ঞেস করে যে, তাহলে এমনিভাবে হাঁটছো কেন? আমি বলি, রাহুল একটু পড়ে গেছে, মাথা ঘুরে গেছে, তাই এমনিভাবে হাঁটছে। তখন রেলের কর্মচারীরা আমাকে বলে যে, বাড়ি চলে যাও। তারপর আমি আর রাহুল মিলে ঝিল পাড়ে কোনো রকমে যাই, আর রাহুলের চোখে একটু জল দেওয়ায় রাহুলের জ্ঞানটা ভালো মতো পেরে। তখন রাহুল আমাকে বলে, ভাই চ বাড়ি চ, আমার প্রচণ্ড জ্বর এসছে মনে হচ্ছে, আর মাথাটা যেন কে ধরে আছে।
এরপর কোনো রকমে আমরা রাহুলের বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকেরা মানে রাহুলের বাড়ির লোকেরা সকালে 6:30 পরে ঘুম থেকে ওঠে। আমরা তখন বাড়ি ফেরি বাজে 6:45। আমরা চুপটি করে যাই এবং ঘুমিয়ে পড়ি। তারপর রাহুলের দাদার ডাকে আমাদের ঘুম ভাঙে এবং রাহুলের দাদা আমাদের গায়ে যখনই হাত দিয়েছে, রাহুলের দাদা হাত ছিটকে বাইরের দিকে চলে যাচ্ছে। যখন রাহুলের দাদা আমাদের ডাকে তখন দেখছি যে রাহুল আমার পাশে শুয়ে আছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমারও ঘুম ভাঙে এবং আমি উঠে বসি সেই মুহূর্তে। তখন আমাকে রাহুলের দাদা বলে যে তোদের তো অনেক জ্বর। তারপর আমরা রাহুলদের বাড়িতে সবাইকে সব কিছু বলি। তারপর রাহুলের পরিবারের সবাই জানার পরে পরিবারের লোকেরা আমাদের ওই দুটো বন্ধুকে ফোন করে এবং তারা কিছুক্ষণ পরেই চলে আসে রাহুলের বাড়িতে। তখন তারা এসে বলে, কি হয়েছে ভাই তোদের? হ্যাঁ, তার কিছুক্ষণের পরে আমার পরিবারের লোকেদেরও খবর দেওয়া হয়েছে এবং তারাও আমারকে দেখতে এবং তারাও তখন আমাদের এবং আমার পরিবারে যখন খবর দেওয়া হয় তখন আমার পরিবারের লোকজনেরাও রাহুলের বাড়িতে চলে আসে। ইতিমধ্যেই অয়নদেরকে গালমন্দ দেওয়া চালু হয়ে গেছে রাহুলদের পরিবার থেকে। সেই মুহূর্তে অয়ন বলে ওঠে, কি হয়েছে কাকা? আমি তো কিছু করিনি, এমনি গালাগালি দিচ্ছ কেন আমাকে? এমনি গালাগালি আমি পছন্দ করি না। আমি কখনো গালাগালি পারি নাকি? হ্যাঁ, এমনি বলছে কেন? তখন রিতম আবার বলে ওঠে, সবাই সুস্থ আছি তো। আজকের ঘটনাটি এটাই হলো। যদি আজকের ঘটনাটি তোমাদের সকলের ভালো লেগে থাকে, তোমার ভাইয়ের চ্যানেলে যা যা লাগে করে দিও। আর আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ঘটনাটি অবশ্যই শেয়ার করো। আর আজকের গল্পটি তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকে বা যে কাউকেই শেয়ার করো। আর তোমাদের কাছে যদি এমনি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেলে পাঠাও বা কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোড নাম্বার 21-এ। সবাই ততক্ষণে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। শুভরাত্রি।